আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএসপিতে যারা নতুন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জয়েন করেছেন তাদের কাজের যে প্রাথমিক ধাপগুলা সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। আশা করি সেখান থেকে আপনাদের কিছু সাময়িক অভিজ্ঞতা অর্জন হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের কাজ করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যে অফিসিয়াল অ্যাপস আছে এটার নাম হচ্ছে মাইক্রো ফিন্যান্স অনির্বাণ। এটা ক্লিক করব, করে এটা লগ ইন করবো। তো আমাদের যদি কোনো সিঙ্গেল কালেকশন থাকে, সিঙ্গেল কালেকশন গুলো হচ্ছে এগুলা যারা মোবাইলে আপলোড দেয় না, মোবাইলের আপলোড ছাড়া, মানে মোবাইলে আপলোড হবে না, এগুলো আজকের বারের না অন্যবারের, এগুলো আমাদের সিঙ্গেল কালেকশনে গিয়ে আদায় দেখাইতে হবে। তো তার জন্য আমরা ট্রানজাকশনে যাব, গিয়ে সিঙ্গেল কালেকশন লিখ আছে সেখানে ক্লিক করব। এটা ক্লিক করব, সিলেক্টে যাব, গিয়ে গ্রুপ ওয়াইজ এখানে ক্লিক করব। তারপর আমরা যে সমিতি, মানে যে সমিতিতে আদায় দিব কালেকশনটা, যা যে সমিতিতে হয়েছে সেই সমিতির কোড লিখবো এখানে। যেমন ধরেন আমার এখানে 2075 কোটে আদায় হয়েছে, 0 in 2075 কোট। ঠিক আছে, এখানে যাব। যদি একটা সদস্য থাকে তাহলে একটা সদস্য, এখানে যে সদস্যটা ওইটা আমি ক্লিক করব, করে সার্চ বারে ক্লিক করব, করে কিস্তি যদি থাকে 3000 আমি এখানে লিখবো 3000, যদি সঞ্চয় থাকে 500 এখানে লিখবো 500, যদি নিরাপত্তা থাকে নিরাপত্তা এখানে লিখবো, যদি ডিপি অন্যান্য কোনো কিছু থাকে এগুলা এখানে লিখবো। যেমন যদি আমার নিরাপত্তা থাকে, নিরাপত্তা ধরেন 500 টাকা, আমি 500 টাকা এখানে লিখবো, লিখে ক্যালকুলেশনে ক্লিক করব। ক্যালকুলেশনে ক্লিক করার পরে এখানে আমি যোগ মিলাবো। কম, কম মানে কি সাধারণ সঞ্চয়, বল বিওএল, বল বল মানে কি নিরাপত্তা, যদি ডিপিএস থাকে তাহলে আদার্সে করে শো করবে। কালেকশন ক্যাশ, এটা হচ্ছে কিস্তি আদায়, অর্থাৎ আমার 2075 কোটে 3000 টাকা কিস্তি আদায়, 500 টাকা সাধারণ সঞ্চয়, 500 টাকা নিরাপত্তা, আর কোনো ডিপিএস নাই। টোটাল আমার টাকা এই করে 4000 টাকা। তারপরে যদি আমি কালেকশন পোস্টিং এ ক্লিক করি, তারপর আমার কি হবে, এটা পোস্টিং হয়ে যাবে। এখন যদি একের অধিক সদস্য থাকে তাহলে আমি কি করব? একের অধিক সদস্য থাকলে 2075 কোটে আমি ঢুকলাম, ঢুকে 0 in ঢুকলাম, সার্চ বারে ক্লিক করব। সার্চ বার, যে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে ধরেন এই করে 13 জন সদস্য আছে, এর মধ্যে আমার 4 জন সদস্য মানে পোস্টিং হবে। ঠিক আছে, তখন আমি কি করব, এ ডাবল টিটা উঠায় দিব, উঠে যে যে সদস্যগুলা পোস্টিং হবে, যেমন এখানে আছে নাসিমা, নাসিমার মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করে এখানে ধরে আমার 8000 টাকা আদায় হবে, এখানে 8000 টাকা লিখলাম। যদি সঞ্চয় থাকে তাহলে সঞ্চয় লিখবো। যেমন নাসিমা হচ্ছে, নাসিমা 5 নাম্বার সদস্য, নাসিমার নাম 2টা, হ্যাঁ, একজন সদস্যর নাম 2টা, তাহলে প্রথমটার মধ্যে যেটার মধ্যে আউটস্ট্যান্ডিং আছে, এই আউটস্ট্যান্ডিং যেটার মধ্যে আছে এটার মধ্যে কি হবে, কিস্তি আদায় হবে। আর যেটার মধ্যে সেভিংস, এটার মধ্যে সেভিংস হবে। তাহলে সেভিংসেও একটা ক্লিক করলাম, করে সেভিংস আদায় দিলাম 500 টাকা। অর্থাৎ একই সদস্যর নাম হচ্ছে 2টা, 5 নাম্বার 5 নাম্বার, তার মানে আমার বুঝতে হবে একটার মধ্যে সঞ্চয় যাবে, একটার মধ্যে কিস্তি থাকবে। ঠিক আছে, তো প্রথমটার মধ্যে কিস্তি, বাকিটার মধ্যে সঞ্চয়। তো আরেকজন সদস্যের মধ্যে যাই, যেমন আরেকজন সদস্য হচ্ছে রবি, রবির কিন্তু নাম একটাই, তো রবির নাম যেহেতু একটাই, এক নামের মধ্যে সঞ্চয় কিস্তি পোস্টিং হবে। তাহলে সদস্য নামে আমি ধরি 6000 টাকা কিস্তি আদায় হবে, 500 টাকা সাধারণ সঞ্চয়, 500 টাকা নিরাপত্তা। এভাবে যতগুলো সদস্য থাকে ততগুলো সদস্যের মধ্যে আমি একটা একটা টিক চিহ্ন দিব। আর যদি কারো ডিপিএস থাকে, ডিপিএস মানে ট্রান্সিভিং লেখা থাকবে, ট্রান্সিভিং এর করে একটা ক্লিক করব, করে যে ডিপিএস যত টাকা এত টাকায় এসে যাবে। এখন আমি ক্যালকুলেশনে ক্লিক করব। ক্যালকুলেশনে ক্লিক করার পরে আমি মিলাবো ক্যাশ, কালেকশন ক্যাশ, কালেকশন ক্যাশ হচ্ছে কিস্তি হচ্ছে 14000 টাকা, সাধারণ সঞ্চয় হচ্ছে 1000 টাকা, নিরাপত্তা হচ্ছে 500 টাকা, ডিপিএস হচ্ছে 1000 টাকা, টোটাল আমার হচ্ছে 16500 টাকা। তখন আমি যদি কালেকশন পোস্টিং এ ক্লিক করি, আমার এটা কি হয়ে যাবে, পোস্টিং হয়ে যাবে। আচ্ছা, আমি পোস্টিং করতেছি না, জাস্ট দেখাইতেছি।
এখন রেগুলার পোস্টিং, রেগুলার পোস্টিং হচ্ছে যদি ওরা মোবাইলে আপলোড দেয়, হ্যাঁ, তাহলে এই ট্রানজেকশনে যাব, গিয়ে রেগুলার কালেকশনে যাব। রেগুলার কালেকশন গেলে এই যে মোবাইল অ্যাপস লেখা, এখানে এই যে এমন প্রসেসিং যে এটা নীল হয়ে এখানে চলে আসবে, হ্যাঁ, এখানে চলে আসবে এই করে, মানে মোবাইল অ্যাপসে সোজা। তো আমি ধরে নেই যেহেতু কেউ মোবাইল অ্যাপসে আপলোড দেয় না এখনো, তো আমি ধরে নিই মোবাইল অ্যাপসে এইগুলাই আপলোড দিছে। তো এইগুলো যদি আপলোড দিয়ে থাকে তাহলে আমি ঠিক আপলোডের মধ্যে যাই কিভাবে ক্লিক করব, আমার আর কিছুই করা লাগবে না, আমি ক্যালকুলেশনে ক্লিক করব। ক্যালকুলেশনে ক্লিক করে ওদের সাথে মিলাবো, ওদের বলবো যে আপনাদের কিস্তি আদায় হয়েছে 9,643 টাকা, সঞ্চয় আদায় হয়েছে 3,300 টাকা, টোটালি কোটে আদায় হয়েছে 12,943 টাকা। কোডের নাম হচ্ছে বারেশ্বর মহিলা সমিতি 2100। তারপর আমি কি করবো, কালেকশন পোস্টিং এ ক্লিক করব। তার মানে কি আমার আদায়ের কাজ শেষ, ঠিক আছে। এখন ডিপিএস দেখানো, ডিপিএস সেম এইভাবে, ঠিক আছে, আদায় দিব। এখন আমার একটা আদায় ভুল হয়ে গেছে, যেমন 2075 করে দেখি, 2075 করে ঢুকলাম, ঢুকে ধরি নাসিমাকে আমি পোস্টিং দিচ্ছি। নাসিমার হচ্ছে 8,000 টাকা কিস্তি আর 500 টাকা সঞ্চয়, এটা তো আমরা সিঙ্গেলে পোস্টিং দিলাম, এই যে পোস্টিং, ওকে, পোস্টিং কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাবতেছি আল্লাহ, এটা তো ভুল হয়ে গেছে, এটা তো নিরাপত্তা সঞ্চয় ঢুকবে, আর সাধারণ সঞ্চয় 500 টাকা হবে না, সাধারণ সঞ্চয় 300 টাকা হবে। তখন আবার আমি 2075 কোটে যাবো, এখানে লিখবো 2075 কোট, 2075 কোট নাসিমার মধ্যে যাব, যে সার্চ বারে ক্লিক করব, করে এই এ ডাবল টির মধ্যে দুইবার ক্লিক করব, করে সবগুলারে যা যা আছে সব জিরো দিব, সব জিরো, সব জিরো দিলে কি আমার আগের জায়গায় চলে যাবে, এই যে সব জিরো জিরো, কালেকশনও জিরো জিরো। তারপর কালেকশন পোস্টিং দিলাম। এখন আমি নতুন করে পোস্টিং দেব, 2075 কোট নাসিমা, 8,000 টাকা কিস্তি, 300 টাকা সাধারণ সঞ্চয়, 200 টাকা নিরাপত্তা, দিয়ে ক্যালকুলেশন দিব, দিয়ে মিলাবো। 8,000 টাকা কিস্তি, 300 টাকা সাধারণ সঞ্চয়, 200 টাকা নিরাপত্তা, টোটাল 8,500 টাকা ইকুইটি আদায় হয়েছে। তারপর কালেকশন পোস্টিং এ ক্লিক করে ওকে যদি দেই, তাহলে আমার এটা কি হয়ে যাবে, পোস্টিং হয়ে যাবে। আচ্ছা, সদস্যকে লভ্যাংশ দেওয়া, যদি কোনো সদস্য এসআর মানে সেভিংস রিফান্ড ফুল রিফান্ড হয়ে যায় একেবারে, তাহলে আমরা কি করি, সদস্যকে আগে লভ্যাংশ পে করি, পে করে তারপরে সদস্যটাকে আমরা কি করি, বাদ দেই। আমরা কি করব, ট্রানজাকশনে যাব, ট্রানজাকশনে গিয়ে সেভিং ইন্টারেস্ট ওয়ালে ক্লিক করব, করে পেতে যাব মেম্বার ওয়াইজ, যেমন 2075 কোটেই যাই, 0 এই যে নাসিমাকে আমি কি করলাম, ইন্টারেস্ট দিলাম, নাসিমা কি করলো, 974 টাকা ইন্টারেস্ট পাইছে, হ্যাঁ, নাসিমা এত টাকা ইন্টারেস্ট পাইছে। এখন আমি ভাবলাম আরে নাসিমা তো এসআর হবে না, ঠিক আছে, আমি আরেকজনকে এসআর করতে গিয়ে প্রভিশন দিতে গিয়ে নাসিমাকে প্রভিশন দিয়ে দিচ্ছে, এখন এটাকে রুল ব্যাক করতে হবে। তো রুল ব্যাক করলে আমার কি করতে হবে, ট্রানজাকশনে যাইতে হবে, সেভিং ইন্টারেস্ট রুল ব্যাক ক্লিক আছে, এখানে ক্লিক করব, করে যত করে যেভাবে আমি প্রভিশন পে করেছিলাম, পে রুল ব্যাক, পে রুল ব্যাকে গিয়ে মেম্বার ওয়াইজ 2075 কোড 0 এই যে নাসিমা আছে, নাসিমার মধ্যে ক্লিক করে ভিউ লিস্ট, যে কয়টা নাম আসবে, ঠিক আছে, এখানে যে নামটার মধ্যে আমি ইন্টারেস্ট দিয়েছি সেই নামটার মধ্যে ক্লিক করব, সেই নামটার মধ্যে ক্লিক করে রুল ব্যাকে ক্লিক করলে এটা কি রুল ব্যাক হয়ে যাবে। তারপর আমি কি করব, সঞ্চয় বাদ দিব, সঞ্চয় বাদ দিলে আমার কি করতে হবে, সেভিংসে যাইতে হবে। আমি ইন্টারেস্ট পে করেছি, এখন ইন্টারেস্ট পে করে সদস্যটাকে আমি এসআর করব। এসআর কিভাবে করব, সেভিংসে যাব, গিয়ে সেভিং রিফাউন্ড আছে, সেভিং রিফাউন্ড এট 2075 কোড, এখানে যে কোনো একজন সদস্য, যেমন লাইজু, লাইজু যদি শুধু সঞ্চয় সদস্য হয়ে থাকে, কিস্তি না থাকে, তাহলে লাইজুকে ফেরত দেখানো যাবে, ঠিক আছে। তাহলে লাইজুর এখানে 7,409 টাকা নিরাপত্তা আছে, এখন আমি নিরাপত্তাটা ফেরত দেবো, আমি এই করে লিখবো 7,409 টাকা। তারপর আমি কি করব, সেভে ক্লিক করব,
আমার কি এটা সঞ্চয় ফেরত হয়ে গেছে। এখন আমি ভাবতেছি না, সঞ্চয় ফেরত আমার ভুল হয়েছে, সঞ্চয় ফেরত আরো কম হবে বা বেশি হবে, বা এই সদস্য না অন্য সদস্য। ওখানে আমি সেম এভাবে যাব, 2075 কোড জেরোইন, এই যে সেভিংসে যাব, সেভিং রিফাউন্ডে যাব, রুল ব্যাক আছে, রুল ব্যাকে ক্লিক করব, রুল ব্যাকে ক্লিক করে 2075 কোড, 2075 এর নাম কি লাইজু, এই যে লাইজুরে যে আমি ফেরত দিয়েছিলাম, কত টাকা দিয়েছিলাম 7409 টাকা। এখানে রুল ব্যাক করলে রুল ব্যাক হয়ে যাবে। এখন যেটাকে ফেরত দেওয়া দরকার সেইটাকে আমি ফেরত দিব, যত টাকা ফেরত দেওয়া দরকার তত টাকায় আমি ফেরত দেখাবো। এখন ডিপিএস ফেরত, ডিপিএস ফেরত সেম একইভাবে ডিপিএস এ যাব, ডিপিএস রিফাউন্ড এড 2075 কোড লাইজু, এখানে দিব জেনারেল, এখানে দেবো আর এমএমএস, কত টাকা ফেরত আছে এত টাকা ফেরত দেবো। এখানে টাকা দিব ক্যাশে, ক্যাশ অ্যাকাউন্ট, এখানে ওয়ান অন দিয়ে এটাকে সেভ মানে ফেরত দেখাই দিলাম। ঠিক আছে, এখন আমি ভাবতেছি না আমার ডিপিএস এও তো এটা হয় নাই, অন্য ডিপিএস ফেরত হবে। আমি আবার ডিপিএস রিফাউন্ডে যাব, গিয়ে রোল ব্যাক দিব 2075 কোড লাইজু জেনারেল এমএমএস, এই যে রোল ব্যাক, আমার রোল ব্যাক কি সাকসেসফুল। আচ্ছা, ডিপিএস ও সঞ্চয় ফেরত দেখানো এবং রোল ব্যাক করানো দেখানো হলো। এখন ঋণ বিতরণ, ঋণ বিতরণ করানো, ঋণ বিতরণ হচ্ছে লোন আছে, লোনে যাব, গিয়ে লোন প্রপোজাল, লোন প্রপোজালে গিয়ে এই যে লোন প্রপোজাল, লোন অ্যাপ্লিকেশন। আজকে তো আমার এখানে কোনো ঋণ ফর্ম নাই, তারপর আমি ধরি যে 2052 কোডে একজন সদস্য ঋণ বিতরণ হবে, 52 কোডে নাই, ধরি এই কোডে দেখি তো, এই কোডেও নাই ঋণ বিতরণ করার মতো, এই কোডে ধরি শেফালি আছে, শেফালির এনে আমি ঋণ বিতরণ করব। যদি আগে আমি এখানে কোড দিব আর কি, যেমন এটা কত কোড, এটা হচ্ছে 2026 কোড, যত কোডে ঋণ বিতরণ হবে তত নাম্বার কোড লিখবো এখানে, যে সদস্যর এখানে বিতরণ করব সেই সদস্যর নাম লিখবো, লেখার পরে এখানে কম্পোনেন্ট দিব, সাপ্তাহিক হলে জাগরণ উইকলি, যদি 1 লাখ টাকার নিচে হয় তাহলে জাগরণ 1 লাখ টাকা, উপরে হলে অগ্রসর, যদি 1 লাখ টাকার নিচে হয় জাগরণ 1 লাখ টাকার উপরে হলে অগ্রসর, সাপ্তাহিক হলে সাপ্তাহিক উইকলি, আর মাসিক হলে জাগরণ M12 মানে মান্থলি 12 মাসেরটা। ঠিক আছে, তো এটা জাগরণ মান্থলি 12 হবে। তারপরে এখানে যে নিশ্চয়তা প্রদানকারীর নাম, সেখানে নিশ্চয়তা প্রদানকারীর নাম লিখবো, ঋণ ফর্মে নিশ্চয়তা প্রদানকারীর নাম লেখা থাকবে, সেখানে লিখবো, এখানে একটা মোবাইল নাম্বার লিখবো, এখানে মানে তার যা লাগে, যেমন হাজবেন্ড, ছেলে, সন, মানে তার যে আত্মীয় লাগে সে আত্মীয় নাম লিখবো, ধরে হাজবেন্ড, এখানে হচ্ছে ফার্স্ট জামিনদার, এখানে হচ্ছে সেভেন্থ জামিনদার, এখানে হচ্ছে যে জামিনদার তাকে উনি, জামিনদারের নাম, জামিনদারের মোবাইল নাম্বার, জামিনদারের সাথে সম্পর্ক, সেকেন্ড জামিনদার। আর এখানে কি লিখবো, অ্যামাউন্ট লিখবো, যেমন 50,000 টাকা। এখানে কি করব, প্রকল্পর নাম লিখবো, যদি এটা ধান চাষ হয় বা যে কোনো প্রকল্প হোক সে প্রকল্পর নাম লিখবো। ঠিক আছে, প্রকল্পর নাম লিখে এখানে ওরা টাকা নিয়ে কি কাজ করবে, হ্যাঁ, মানে তাদের যে নির্ভরশীলতা সেটা কি, মানে কয়জন এটার মধ্যে উপকৃত হবে। এখানে পুরুষ, এখানে ধরি 2 দিলাম, এখানে 1 দিলাম, মানে এমপ্লয়ি ইনফরমেশন গুলো এখানে দিব, দিয়ে সেভ দিলে এটা কি সেভ হয়ে যাবে, মানে কি লোন প্রস্তাব হয়ে যাবে। তারপরে এটাকে বিএমএ অ্যাপ্রুভাল, বিএমএ রিকমেন্ডেশন করবে, যদি বিএমএ অ্যাপ্রুভাল না দিতে পারে তাহলে বিএমএ রিকমেন্ডেশন দিবে, তারপরে এটা যাবে এরিয়া ম্যানেজারের কাছে, এরিয়া ম্যানেজার যদি অ্যাপ্রুভাল না দিতে পারে তাহলে এরিয়া ম্যানেজারের রিকমেন্ডেশন দিবে, যে অ্যাপ্রুভাল দিতে পারে তার এখানে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি এখানে লোনে যাবেন, লোনে গিয়ে লোন ডিসবার্সমেন্ট বেঁচে গেলে আপনার এখানে এসে শো করবে, ঠিক আছে, যে আপনি এই যে ঋণগুলা বিতরণ করার জন্য মানে প্রপোজ করেছিলেন সেটা এখানে চলে আসবে। তখন আপনি কি করবেন, এটাকে সেভ দিবেন। যদি আপনার নেক্সট মান্থের দরকার পড়ে তাহলে এই যে নেক্সট মান্থের সোজা এখানে টিক চিহ্নের একটা ঘর থাকবে, এই ঘরে একটা ক্লিক করবেন,
করে নেক্সট মান দিবেন। এখানে হচ্ছে ওয়াল, মানে যতগুলো ঋণ বিতরণের জন্য আপনি প্রস্তাব করেছিলেন ততগুলো ঋণ এখানে চলে আসবে। তো এখান থেকে মনে করেন 5টা ঋণের প্রস্তাব করেছেন, এখান থেকে আপনি 4টা ঋণ বিতরণ করবেন। আপনি ওই ওয়ালে ক্লিকটা উঠে দিয়ে এই 4টা ঋণের মধ্যে এভাবে ক্লিক করবেন, করে সেভের মধ্যে ক্লিক করলে এটা কি বিতরণ হয়ে যাবে। এখন আপনি ভাবতেছেন আমার তো ঋণ বিতরণটা ভুল হয়ে গেছে, ঋণ বিতরণটা কি হবে না। তখন আপনি কি করবেন, লোনে যাবেন, লোনে গিয়ে লোন ডিসবার্সমেন্টে যাবেন, গিয়ে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে এখানে যে ক্রস আছে, যে নামটা যে বিতরণটা ভুল হয়েছে সে ক্রসের মধ্যে আপনি কি করবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করলে কি আপনার বিতরণটা কেটে যাবে। আচ্ছা, সদস্য ভর্তি কিভাবে দেখাবেন, মেম্বারে যাবেন, মেম্বার সিআইবি অ্যাড, কোন কোডে আপনি ভর্তি দেখাবেন এই কোডের নাম লিখবেন। যেমন আমি 2075 কোডে একজন সদস্য ভর্তি করাবো, কিভাবে ভর্তি করানো হয় সে নামগুলো আপনি দেখেন। এখানে সদস্যর নাম লিখবো বড় হাতের অক্ষরে সব, সদস্যর পেশা হচ্ছে হাউস ওয়াইফ, সদস্যর বাবার নাম যা থাকে তাই এখানে লিখবো, মায়ের নাম যা থাকে তাই এখানে লিখবো। তারপর কি যদি মেরিড হয় মেরিড লিখবো, স্পোর্টস নেম জামার নাম লিখবো, এগুলো আইডি কার্ডে লেখা থাকবে। ডেট অফ বার্থ লিখবো, ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে যা থাকে আইডি কার্ডে সেটা দিঘা এখানে লিখবো। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম্বার লিখবো, ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বার থাকবে এই নাম্বারটা লিখবো। ঠিক আছে, লিখে এখানে একটা মোবাইল নাম্বার লিখবো। তারপর কি করব, এখানে তার একাডেমিক কোয়ালিফিকেশন দিব, দিয়ে প্রাইমারিতে ক্লিক করব, করে এখানে অ্যাড্রেস লিখবো, যে অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা লিখবো। যেমন অ্যাড্রেস চাই থাকে এখানে অ্যাড্রেসটা লিখবো, লিখে তারপর আইডি কার্ডের সাথে আমি সেই ফুল অ্যাড্রেসটা মিলাবো, লিখে সেম আইডি কার্ডের সাথে ফুল অ্যাড্রেসটা আমি মিলাবো। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য এমনি বসাইতেছি, এটা কিন্তু আইডি কার্ডে যেভাবে লেখা এইভাবে হুবহু লিখতে হবে, সেম প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে যদি মাসিক হয় তাহলে তো মাসিক হলে জাগরণ মান্থলির মধ্যে ক্লিক করব, ক্লিক এখানে সঞ্চয় টার্গেট দিব, মানে উনি প্রতি মাসে যদি বলা যায় 500 টাকা সঞ্চয় দিব তাহলে এখানে 500 টাকা সঞ্চয় দিব। আর এখানে সঞ্চয় আদায় হবে, ঠিক আছে, সঞ্চয় আদায় কি 500 টাকা, এখানে সেভ দিয়ে দিলাম। তার মানে কি আমার সদস্যরা ভর্তি হয়ে গেছে। এখন আমি ভাবতেছি সঞ্চয় যে আমি দিয়েছি, সঞ্চয় এখানে আদায় দেওয়া দরকার ছিল 2000 টাকা, ঠিক আছে, কিন্তু সঞ্চয় আদায় দিয়েছি কি ওপেনিং এ 500 টাকা। তখন আমি আবার এই সেভিংসে যাব, কথাটা আবার বুঝেন, আমি সঞ্চয় এই কর্মী যদি কেউ আদায় দেয়, মানে আমি আদায় দিয়েছি কত টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, কিন্তু আমি বুঝতেছি এখানে ভুল হয়েছে, এখানে 500 টাকা হবে না, এখানে 5000 টাকা হবে। তারপর আমি কি করব, এটাকে সংশোধন করব। এটা সংশোধন করার জন্য আমি সেভিংসে যাব, সেভিংসে গিয়ে সেভিংস ওপেনিং, এই যে সেভিংস ওপেনিং ভিউ ক্লিক করব, করে যে সঞ্চয়টা আমি আজকে আদায় দিয়েছি সেই সঞ্চয়টা খাটবো। এই সঞ্চয়টা আমি আজকে আদায় দিয়েছি পারবেন না, হ্যাঁ, এটা আমি কেটে ফেলবো, কেটে ফেলে আবার নতুন করে আদায় দেবো। তাহলে আবার কি করব, সেভিংসে যাব, সেভিংস ওপেনিং এ যাব, এডে যাব, এডে গিয়ে এই আগের মতো 2075 কোড যে সদস্যটাকে ভর্তি করলাম সেই সদস্যের নামে যাব, গিয়ে মাসিক হলে জাগরণ মান্থলি দিয়ে এখানে টার্গেটে 200 টাকা দিব, আর এখানে কত টাকা দিব, 5000 টাকা দিয়ে সেভ দিলে এটা 5000 হিসেবে সেভ হয়ে যাবে। এখন আমি ভাবতেছি যে না, আমার তো এই সদস্যটা আজকে ভর্তি হবে না, একেবারে সদস্যটাকে কেটে ফেলতে হবে। তো সদস্যটাকে কেটে ফেলতে হলে আগে ওপেনিং সঞ্চয়টা কাটতে হবে। ঠিক আছে, সেভিংস ওপেনিং এ গিয়ে ভিউয়ে গিয়ে এখানে কি আগে কি করতে হবে, আমার সঞ্চয়টা কেটে ফেলতে হবে। এই যে এখানে ডিলিটে গিয়ে সঞ্চয়টা কেটে ফেলতে হবে, তারপর মেম্বারে যাইতে হবে, মেম্বার সিআইবি তে যাইতে হবে, ভিউয়ে যাইতে হবে। যেমন আজকে আমি কি করলাম, আমি 2075 কোটি ফারবিনকে ভর্তি দেখাইলাম। এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমার কি এটা কেটে যাবে, ঠিক আছে, এটাও কেটে যাবে। আচ্ছা, তারপর আমি কি করব, ডিপিএস সদস্য ভর্তি দেখানো, ডিপিএস সদস্য ভর্তি দেখানো। আমরা যে সদস্য ভর্তি দেখাইলাম মেম্বার সিআইবি এড, এটি গিয়ে যে আমরা এখানে গিয়ে যে সদস্যরা ভর্তি দেখাইলাম, ভর্তি দেখে আমরা কি করেছি, সেভ এস কন্টিনিউ ক্লিক করেছি। যদি ডিপিএস যেমন এমএমএস কে এসএসবি এগুলো ভর্তি হয় তাহলে সেভ এস কন্টিনিউ ক্লিক না করে আমরা শুধু সেভ এ ক্লিক করব, করে আমরা ডিপিএস যাব, ডিপিএস এ গিয়ে ডিপিএস ওপেনিং, ডিপিএস ওপেনিং এ গিয়ে আমরা কোড দিব, দিয়ে
যে সদস্যটাকে ভর্তি করাইছি সে সদস্যটার নাম বের করব। যেমন যেমন সামসুন, সাপোজ ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি শামসুন নাহারকে ভর্তি করাইছি, শামসুন নাহারের নাম লিখবো, লিখে কম্পোনেন্ট টাইপ, এই কম্পোনেন্ট টাইপে জেনারেল দিব। এখানে আমি কি কম্পোনেন্টে ভর্তি করছি, এটা এমএমএস, কেএসএসপি, এলএসপি, যে কম্পোনেন্টে আমি ভর্তি দেখাই সে কম্পোনেন্টের নাম লিখবো। তো সে কম্পোনেন্টের নাম মনে করে আমি কেএসএসপি তে ভর্তি দেখাইছি, টার্গেট, কেএসএসপি টার্গেট সর্বনিম্ন 1000 টাকা, এখানে 1000 টাকা দিব। ঠিক আছে, এখানে ফি কোনো কিছু দিতে হবে না, জেনারেট দিব, জেনারেট দিয়ে আমি সেভ দিব, তাহলে কি এটা ডিপিএস এও ভর্তি হয়ে যাবে, যেমন ডিপিএস এও ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ভাবতেছি না এটা ডিপিএস এ ভর্তি হবে না, এটা আমি ভুল করেছি। আবার কি করব, ডিপিএস এ যাব, ডিপিএস ওপেনিং এ যাব, ভিউ এ যাব, গিয়ে এই যে স্যামসং আর কি ভর্তি দেখাইছি আমি এটা কেটে দিব ক্রসে ক্লিক করে, তাহলে ডিপিএস ও শেষ। এখন আমি একটা ঋণ বিতরণ করলাম, এখন বিতরণের যে কিস্তির আদায় যোগ্যতা সেইটা কি আজকে 25 তারিখ ধরেন আজকে আদায় দেখালাম, কিন্তু কিস্তিটা আগামীকাল চলে আসবে, তাহলে তো সদস্য কিস্তিটা দিবেন। এখন এটা আমি কিভাবে দেখবো, আমি রিফুটে যাব, নিউ রিফুট গিয়ে 7.1 ক্লিক করব। 7.1 লোন শিডিউল, যে সমিতিতে বিতরণ দেখাইছি 2075 কোটি আমি বিতরণটা দেখাইছি, 7.1 লোন শিডিউল, এখানে হচ্ছে ব্রাঞ্চ মেম্বার নেম, এখানে হচ্ছে গ্রুপ নেম, ধরি 2075 কোটি আমি বিতরণটা দেখাইছি, সদস্যটার নাম নাসিমা লোন, এখানে প্রথমটা ক্লিক করব, করে ভিউ ক্লিক করব। ভিউ ক্লিক করলে আমি দেখতে পারবো তার প্রথম কিস্তি কত তারিখে আসবে। এটা নিশ্চিত এই লোনটা বিতরণ করা হয়েছে মার্চ মাসে, যে কারণে এটার কিস্তি আসছে কত তারিখে, 13 এপ্রিল। ডিসবার্সমেন্ট দেওয়া আছে 10/3/2025-এ, এটা প্রথম কিস্তি আসবে 13/4/2025, এরপরে কিস্তি আসবে 11/5/2025, 15/6, এভাবে পর্যায়ক্রমে কিস্তিগুলা আসবে। তাহলে কি এটা আমি দেখতে পাইলাম। তারপর আমি কি করব, কোন সদস্যর সঞ্চয় এক কোট থেকে অন্য কোটে যদি স্থানান্তর করা হয়, তাহলে আমি কি করব, মেম্বারে যাব, মেম্বার ট্রান্সফার, এড, এখানে সেভিংসে ওয়াল দিব, ব্রাঞ্চে গ্রুপ ওয়াইজ, এখানে সিলেক্ট, ধরি 2075 কোটি, এবার কুইজা বের করতে হবে, এখানে লিখলে আসবে না। ঠিক আছে, এভাবে কুইজা বের করতে হবে। ধরি 2003 কোটি থেকে আমি সদস্যটাকে অন্য করে ট্রান্সফার করব। ঠিক আছে, এখানে যাব, গিয়ে কোন কোডে নিব এটা এখানে লিখবো, ধরি 2055 কোডে লিখবো। এখন যদি আমি সেভ ট্রান্সফারে ক্লিক করি, তাহলে এই সদস্যটা কি সাহেবাবাদ 2055 কোডে চলে যাবে। এখন আবার যদি সদস্যটাকে আমি ভুল করে থাকি, ঠিক আছে, সেম আগের মতো মানে অল্টারনেটিভ হয়ে যাবে, এখানে ওয়াল দিব, এখানে গ্রুপ নেম দিব, যে কোডে নিয়ে গেছি এই কোডের নাম দিব, আর এখানে যে কোডে আবার ফেরত নিব এই কোডের নাম দিব, দিয়ে স্টার্ট ট্রান্সফার প্রসেস, এখানে ক্লিক করলে আবার আগের কোডে চলে যাবে। আচ্ছা, এখন দেখবো কিভাবে সমিতির নাম সেট আপ করা হয়। ধরি আজকে আমাদের এখানে একটা নতুন সমিতি ওপেন হবে, সমিতি তো অনেকগুলো আছে, আবার নতুন একটা সমিতি ওপেন হবে, এটার জন্য আমি কি করব, গ্রুপে যাব, গ্রুপ সেট আপে যাব, অ্যাডে যাব, গিয়ে এখানে লিখবো যে গ্রুপ নেম, কারণ আমি ধরি এই গ্রুপটার নেম হবে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার কে, ফিল্ড অফিসারের নাম ধরি আমার নাম। ঠিক আছে, আমার নাম, আমার নাম, টাইপ, এখানে মেল দিব, সবসময় ফিমেল দিব, ফিমেল, ওপেনিং ডেট, যেটা আজকে ওপেনিং করতেছি আজকের ডেট, মিটিং ডেজ মানে কি বারে আমি কিস্তিটা আনবো। ঠিক আছে, শনিবারে, রবিবারে, মঙ্গলবারে, তো আমি কিস্তিটা আনবো কি বারে, মঙ্গলবারে। উইক মঙ্গলবারে, কোন মঙ্গলবারে, প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, আমি ধরি প্রথম সপ্তাহ মঙ্গলবার। মিটিং প্লেস মানে যে জায়গাটা, সে জায়গাটার নাম দিব। ঠিক আছে, ধরি এটাও কি কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ। সমিতির লিডার মানে আমরা যে সভানেত্রী বলি তার নাম দিব।
ঠিক আছে। ডিভিশন, ডিভিশন কোন জায়গায়? ডিভিশন হচ্ছে ঢাকা ডিভিশন, ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সদর, ইউনিয়ন, ইউনিয়ন দিব আমি রশিদাবাদ, গ্রামের নাম হচ্ছে আলমপুর। ঠিক আছে, ওই অ্যাড্রেস চলে আসছে, অ্যাড্রেস। আলমপুর কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ, এটা লিখ, এখানে সেভ দিব। আমার কি সমিতিটা ওপেন হয়ে গেছে। এখন আমি যে সমিতিটা ওপেন করেছি, আমি ভাবলাম যে না, সেই সমিতিটা আজকে ওপেন হবে না। ঠিক আছে, সেই সমিতিটা আজ ওপেন হবে না। এটা কিন্তু আমি যদি এখানে কিশোরগঞ্জ লিখি, সিঙ্গেল কালেকশন লিখি, তাহলে কিন্তু সমিতিটা চলে আসবে। এই যে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ চলে আসছে। ঠিক আছে, এটার মধ্যে কোনো সদস্য নাই, সদস্য ভর্তি নাই। তো আমি এখন ভাবতেছি যে না, কিশোরগঞ্জ সদস্য আজকে, এটা আজকে হবে না সমিতিটা। তখন আমরা বিয়ে যাব, গিয়ে এখানে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, এই যে আমার ডিলিট হয়ে গেছে কিশোরগঞ্জ সমিতিটা। ঠিক আছে, এখন কোন সমিতির নাম সংশোধন, ঠিক আছে, নাম সংশোধন হলো, আমি 2075 কোড সমিতিটার নাম হচ্ছে জিরোইন। ঠিক আছে, জিরোইন, এই নামটা আমি মনে করি নামটা ভুল, নামটা জিরোইন হয়ে গেছে। ঠিক আছে, এটা জিরোইন বানাইতে হবে। জিরোইন বানাইলে আমি এই নামের লেখাটাকে কপি করব, করে গ্রুপে যাব, গ্রুপ সেট আপ যাবো, গিয়ে এখানে ভিউ যাব, গিয়ে এখানে কি করব, আচ্ছা, এই যে এখানে চলে আসছে 1006 কোড, ধরে এইটাই, মানে এখানে আমাদের ফেস্ট করতে হবে। ঠিক আছে, করে এখানে ভিউ যাব, গিয়ে সাতিয়ানি, সাতিয়ানি নামটা কি করব আমরা, সংশোধন করব। তো সাতিয়ানির নামটা কি, CSATIYN, সাতিয়ানি শ্রম ইউনিয়ন উন্নয়ন মহিলা সমিতি। ঠিক আছে, এত বড় নাম না দিয়ে আমি যদি আরো ছোট করি, এটাকে উন্নয়ন মহিলা সমিতি, অনেক বড় নাম। তো এটাকে আমি ছোট করে দিলাম, সাতিয়ানি মহিলা সমিতি 1016 কোড করে আমি এখানে সেভ দিলাম। 1016 কোডের সমিতির নামটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, দেখেন 1016 কোডে, যে সাতিয়ানি মহিলা সমিতি 1016। আচ্ছা, নতুন কর্মীর নামে সমিতি স্থানান্তর করা। যদি কোনো, ধরেন আজকে আমি এই শাখার মধ্যে আছি, এখন আমি RMC রিপোর্ট দেখি, এখন আমাকে অন্য শাখায় ট্রান্সফার করে দিছে। এখন অন্য শাখা থেকে আমার শাখায়, মানে এই শাখায় একজন লোক দিছে, এখন ওর নাম কি করব, সমিতিটা স্থানান্তর করব। আমি গ্রুপে যাব, ঠিক আছে, গ্রুপ F4 চেঞ্জ এড, দড়ি 1001 কোট, আগে ওই ছিল কামাসারা, আগে কে ছিল বুলবুল, এখন কার নামে যাবে, এটা হাবিব মিয়া। এখানে সেভ দিব, সেভ দিব, এই যে আমার নামে চলে আসছে। এখন এই সমিতিটাকে ধরি, না আমার নামে যাবে না, আমি ভুল করেছি, তাহলে এটা কি হবে, আবার 1001 কোডে যাব, গিয়ে আমার নাম সিলেক্ট থাকবে, আবার কি করব, বুলবুলের নামে নিয়ে যাব, গিয়ে বুলবুলের নামে সেট আপ দিয়ে দিব, শেষ। এটা আবার বুলবুলের নামে গিয়ে গেছে। তো যে কর্মীর নামে সেট আপ করবে, নেক্সট কর্মীর নামে এভাবে ট্রান্সফার করা যাবে। নতুন কর্মী সেট আপ করা, যদি আজকে আমার শাখার মধ্যে একজন কর্মী আসছে, ঠিক আছে, সে নতুন, এখন তার নাম কিভাবে সেট আপ করবো, এখানে এমপ্লয়িতে ঢুকবো, ঢুকে এমপ্লয়ি সেট আপে ক্লিক করবো, এটা যাব, গিয়ে এখানে একজনের নাম লিখবো, যেমন উৎসকুণ্ড, সাপোজ সে মেল, মেরিট হইলে মেরিট, আনমেরিট হইলে আনমেরিট, প্রেজেন্ট অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিব, এখানে বর্তমান আবার ধরি একটা অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস এখানে হয়ে যাবে। এখানে ডেট অফ বার্থ,
যে কোনো একটা ডেট অফ বার্থ, মানে তার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেখান থেকে একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিব। ন্যাশনাল আইডি কার্ড, এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিব। এখানে আবার কি রিলিজিয়ন, সে যদি হিন্দু হয় হিন্দু, মুসলমান হলে মুসলমান। বাংলা, ফাদার নেম, এখানে ফাদার নেম অথবা বাবা হাজবেন্ডের নাম আছে এটা দিব। ফাদার নেম কি যে কোনো একটা নাম দিয়ে দিব। তার পেশা দিয়ে দিব। তারপর কি তার লাস্ট ডিগ্রি, ডিগ্রি যা আছে সব দিয়ে দিব। এখানে দিয়ে দিব সাবজেক্ট যা আছে সবগুলো আপনারা বুঝবেন, যেগুলো লাল লাল মার্ক আছে সেগুলো সব ফিল আপ করতে হবে। তো এই যে লাল লাল ফাইল আছে সবগুলো এগুলো কি পরে পরে সেভ করে এখানে সেভ দিতে হবে। সেভ দিলে কি এটা সেভ হয়ে যাবে। যদি ভুল হয় তাহলে আবার কি এমপ্লয়ে যাবেন, এমপ্লয়ে সেটআপে যাবেন, ভিউয়ে যাবেন, গিয়ে এখানে ডিলিটে ক্লিক করলে এই এমপ্লয়টা কি ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন বকেয়া রিপোর্ট বের করা। যদি আমরা কোনো রিপোর্ট বের করি তাহলে রিপোর্টে যাব। যে কোনো রিপোর্ট বের করতে গেলে আমরা রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে নিউ রিপোর্টে যাব, গিয়ে বকেয়া রিপোর্ট যদি বের করি তাহলে আমরা এখানে লিখবো ওভারডিউ, OBER, ওভারডিউ লিস্ট কারেন্ট। এটা হচ্ছে এই মাসের ব্রাঞ্চ, তারপর গ্রুপ নেম সব আসবে। যদি আমরা ব্রাঞ্চ টোটাল বের করি তাহলে এখানে কোনো কিছু দিতে হবে না, শুধু কত তারিখ থেকে কত তারিখ, 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। এখন ভিউ দিলে এই শাখার যতগুলো ওভারডিউ আছে সবগুলো ওভারডিউ চলে আসবে। আর যদি প্রতিটা কর্মী ওয়াইজ বের করি তাহলে যেমন কোকিল দাসেরটা বের করলাম, করে ভিউ দিলাম, এখন শুধু কোকিল দাসেরটাই আসবে। এই যে এখানে আসছে। আর যদি কোকিল দাসের নাম না দিতাম তাহলে পুরো শাখাটাই চলে আসতো। আচ্ছা, এখন হচ্ছে সমন্বয় যাচাই। সমন্বয় বলতে কি বোঝায়? সমন্বয় বলতে একজন সদস্যর আউটস্ট্যান্ডিং, মানে ঋণের যে টাকা বাকি রয়ে গেছে, যেমন 2 লাখ টাকা একজন সদস্য ঋণ নিছে, ঋণ নেওয়ার পরে সে সদস্য কিস্তি পরিশোধ করতে করতে 10টা 11টা পরিশোধ করে ফেলছে। এখন এই সদস্যর কাছে আমরা 5,000 টাকা পাওনা রয়ে গেছে। আর সদস্য সঞ্চয় জমা দিতে দিতে সদস্য সঞ্চয় জমা রয়ে গেছে কত টাকা? 10,000 টাকা। তাহলে সদস্যর কাছে আমরা পাবো 5,000 টাকা, সদস্য আমাদের পাবে 10,000 টাকা। তাহলে সদস্য যে 10,000 টাকা সেখান থেকে সঞ্চয় মানে সেভিংস রিফান্ড করে 5,000 টাকা রিফান্ড করে আমরা কিস্তি আদায় দেখায় দিব। এখন সেইখানে একজন সদস্যর এখানে কত টাকা আদায় করা হয়েছে, কত টাকা সঞ্চয় ফেরত করা হয়েছে সেটা লেজার দেখে, অর্থাৎ সেই সমন্বয়টা যাচাই করার জন্য আমাদের কি করতে হবে? রিপোর্টে যাইতে হবে। এই রিপোর্টে গিয়ে এখানে মেম্বার লেজার দেখতে হবে। এই যে মেম্বার লেজার ধরি 2075 কোট 5 মেম্বার লেজার। কত কোটের দেখতেছি? 2075 কোটের জিরো এনে দেখতেছি। যেগুলা ইনঅ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ আপনি যেটাই দেখতে পারেন, যেটাই দেখতেছেন সেটাই দেখতে পারেন। আমি কুরশিদাটার দেখি, কুরশিদা ওয়াল, এই যে দেখা যাচ্ছে। কুরশিদা যখন সমিতিটা মানে কিস্তিটা পরিশোধ করে তখন তার পরিশোধ হয়েছিল 3,008 টাকা, আর তার কাছ থেকে সঞ্চয় ফেরত দেওয়া হয়েছিল 2750 টাকা। তাহলে 3,008 টাকার মধ্যে 2750 টাকা সঞ্চয় ফেরত করা হয়েছে। এখন সদস্য হাতে আর কত টাকা দিবে? 258 টাকা। ঠিক আছে, এই 258 টাকা সদস্য হাতে দিছে নাকি সদস্য আরো বেশি দিছে, এই টাকাটা কি করব? আমরা সদস্য নাম্বারে ফোন দিব, দিয়ে সদস্যকে জিজ্ঞাসা করবো সে কি 258 টাকাই দিছে নাকি আরো বেশি দিছে। যদি বেশি দিয়ে থাকে তাহলে সেটা অনিয়ম, সেটা আমাদের ঊর্ধ্বতনকে জানাইতে হবে। আর যদি 258 টাকায় দিয়ে থাকে তাহলে কি সেটা ঠিক আছে। আর 258 টাকা দেওয়ার পরে যদি দেখা যাইতেছে যে সেভিংস ব্যালেন্স রয়ে গেছে এখানে জিরো না, বাকি যত টাকা দেওয়ার কথা মানে 258 টাকার মধ্যে সে যদি 500 টাকা দেয় তাহলে 242 টাকা সে জিরোর করে থাকবে। সেই জিরোর করে 242 টাকা থাকবে। যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি এখানে জিরো থাকে তার মানে কি 242 টাকা কর্মীরা মানে আত্মসাৎ করে ফেলছে, সেটা আমাদের ঊর্ধ্বতনকে জানাইতে হবে। আচ্ছা, প্রগ্রেস রিপোর্ট বের করা। আমরা যদি প্রগ্রেস রিপোর্ট বের করি, সদস্যের প্রগ্রেস কর্মীদের প্রগ্রেস রিপোর্ট দেখতে গেলে 14.1 এ যাব, গিয়ে পিরিয়ডিক্যাল প্রগ্রেস রিপোর্ট এখানে ক্লিক করব,
করে ব্রাঞ্চ লিখবো, লিখে যদি প্রিন্সিপাল হয় তাহলে প্রিন্সিপাল, আর যদি সার্ভিস চার্জ সহ দেখতেছে তাহলে সার্ভিস চার্জ সহ, যদি একে কর্মীর আলাদা হয় তাহলে আলাদা বের করতে পারবেন, আর যদি শাখার পুরোটা হয় তাহলে ওয়াল যেটা আছে এটাই যত তারিখ থেকে যত তারিখ দেখবেন। আমি 1 তারিখ থেকে যদি 24 তারিখ পর্যন্ত দেখি তাহলে 1 তারিখ থেকে 24 তারিখ। ক্যালকুলেট অন ওটিআর উইথ অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট। আপনার এটা যদি অ্যাডভান্স মানুষের কিস্তি দিয়ে থাকে, সেই অ্যাডভান্স সহ যদি আপনি প্রগ্রেস রিপোর্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি প্রগ্রেস রিপোর্ট অ্যাডভান্স ছাড়া দেখতে চান তাহলে ক্লিক ছাড়া। আমি অ্যাডভান্স সহ দেখবো, এটার জন্য ভিডিও ক্লিক করলাম। আমার প্রগ্রেস রিপোর্ট হয়ে গেছে 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। এখন আদায় শীট বের করব। আদায় শীট বের করতে গেলে আমার কি করতে হবে? আদায় শীট বের করতে হলে আমার 4.1 এ যাইতে হবে রিপোর্টের ভিতরে, কালেকশন বিফোর। সেখানে যাব, গিয়ে ব্রাঞ্চ। এখানে যদি একটা সদস্য বের করি, মানে একটা সমিতি বের করি, তাহলে যে সমিতি বের করবো সেই সমিতির নাম দিব। আর যদি মাসের শুরুতে প্রথম যা সদস্য আছে সবগুলা বের করি, তাহলে এখানে যাব, গিয়ে মানে মান্থলি কালেকশন শিট উইথ রিকভারেবল, এখানে ক্লিক করব, যত তারিখেরটা বের করব সেই তারিখ লিখবো। যেমন আমি যদি 11 ফেব্রুয়ারি বার করি 11 ফেব্রুয়ারি দেবো, তাহলে 11 ফেব্রুয়ারিতে আমার যতগুলো শিট আছে সব বের হয়ে যাবে। ঠিক আছে, 11 ফেব্রুয়ারিতে কোনো আদায় নাই। ঠিক আছে, যদি 11 ফেব্রুয়ারিতে কোনো আদায় থাকতো তাহলে সব কি এভাবে চলে আসতো। আর যদি নির্দিষ্ট কোনো একটা সমিতি বের করতে হয়, যেমন 2075 কোড বের করবো, তাহলে কি 2075 কোডে ক্লিক করবো। 2075 কোডের কোনটা বের করবো? 8 ফেব্রুয়ারির শীটটা বের করবো। 8 ফেব্রুয়ারিতে ক্লিক করবো। 8 ফেব্রুয়ারির শীটটা এসে পড়ছে, এখন আমি এটা প্রিন্ট দিব। এটা হচ্ছে কালেকশন শীট। এনপিএল, আমি যদি এনপিএল আদায় দেখি, এনপিএল আদায় দেখতে গেলে অথবা এনপিএল কত টাকা আছে এটা দেখতে গেলে আমার কোথায় যাইতে হবে? রাইট অফ রেজিস্টার, WRI, এই যে রাইট অফ রেজিস্টার। এই রাইট অফ রেজিস্টার এটা হচ্ছে কত টাকা এনপিএল এই শাখার মধ্যে আছে এই পর্যন্ত। আর এই রাইট অফ কালেকশন রেজিস্টার মানে কত টাকা আদায় হয়েছে। তো আমি আগে কালেকশন রিপোর্টটা দেখি, সাল দিব 2020 সাল অথবা 2019 সালের জানুয়ারির 1 তারিখ থেকে দিয়ে দিব আমি। মানে 2020 সালে এনপিএল শুরু হয়েছিল গতকাল কি পর্যন্ত, অর্থাৎ আমার এই গতকাল এই 2020 সাল থেকে এই পর্যন্ত আমার মাত্র 2100 টাকা আদায় হয়েছে। এনপিএল কত টাকা হয়েছিল, এনপিএল কত টাকা হয়েছিল এটা কত তারিখে, কতর মধ্যে 7.17, 7.17 যাব। যদি কর্মী ওয়াইজ বার করি তাহলে এখানে কি একে কর্মীর নাম দেবো, আর পুরো শাখাটা বের করলে কোনো কিছু করতে হবে না। বিও ক্লিক করলে আমার কি এ পর্যন্ত যতগুলো এনপিএল হয়েছে সব এনপিএল বের হয়েছে। আমার শাখার মধ্যে টোটাল এনপিএল আছে 6,23,375 টাকা। আচ্ছা, এনপিএলও দেখানো হলো। জার্নাল ভাউচার মাস শেষে প্রতিদিনের ভাউচার। আচ্ছা, জার্নাল ভাউচার আমরা যে সদস্যর যে ইন্টারেস্টটা দিই এটার জন্য একটা জার্নাল ভাউচার হয়ে যায়। এটার জন্য আমরা জার্নাল ভাউচার কি করব? ডেবিট ক্রেডিট ভাউচারের সাথে আমরা বের করব। ডেবিট ক্রেডিট ভাউচার হলো আমাদের প্রতিদিনের কাজ শেষ করার পরে, ডে ক্লোজ দেওয়ার পরে আমাদের ডেবিট ক্রেডিট ভাউচার বের করতে হয়। তো আমরা প্রতিদিনের কাজ শেষ করার মধ্যে যদি আমরা কাউকে কোনো ইন্টারেস্ট দিয়ে থাকি, প্রথমে বলছিলাম যে ইন্টারেস্ট পে, ঠিক আছে, এই ইন্টারেস্ট পে যদি করে থাকি তাহলে 17.3 যাইতে হবে। 17.3 গিয়ে ভাউচার লিস্ট, এখানে ব্রাঞ্চ, এখানে কত তারিখের ভাউচারটা আমরা বের করব? আমি 24 তারিখের ভাউচারটা বের করব। এখানে লিখবো জার্নাল ভাউচার, এখানে কোনো কিছু দিতে হবে না। ভিউ দিলে 24 তারিখ যদি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকতাম এখানে চলে আসতো। ঠিক আছে, এখানে চলে আসতো। যেমন আমি 23 তারিখ ইন্টারেস্ট দিছি, 23 তারিখ ইন্টারেস্টটা বের করে আমি দেখাই। এই যে 23 তারিখ ইন্টারেস্ট দিছি, লেখা আছে ইন্টারেস্ট অন মেম্বারশিপ 1449 টাকা। ঠিক এটার মধ্যেও আসতো যদি ওই দিন আমি ইন্টারেস্ট দিতাম। আচ্ছা, তারপর আমি কি ক্রেডিট ভাউচার বের করব। ক্রেডিট ভাউচার বের করতে হলে 17.4 ক্রেডিট ভাউচার, এটা হচ্ছে আমার প্রতিদিনের ভাউচার। ডে ক্লোজ দেওয়ার পরে আমার এই ভাউচার গুলো বের করতে হবে। তো আজকে 24 তারিখ, গতকালকে 24 তারিখ আছে, আমি 24 তারিখে ভাউচারটা দেখাইতেছি। আর কিছু করা লাগবে না, এখানে ভিউ দিবেন। ডেবিট ভাউচারের পরে আমার কি বার করতে হবে? ক্রেডিট ভাউচার 17.5 ডেবিট ভাউচার ব্রাঞ্চ, এটাও কি ভিউ, এটাকে আমি ফ্রিন দিব। আবার এটা যে বের হইছে এটা কি আমি কি করব? ফ্রিন দিব। আচ্ছা, ফ্রিন দিয়ে জার্নাল ভাউচার সহ সাপোর্টিং যা যা থাকবে তার সহ আমি এটাকে কি করব? প্রতিদিনের ভাউচার হিসেবে গুছিয়ে রাখবো। এখন আমি অ্যাকাউন্টস করার জন্য
আমার রিসিভ পেমেন্ট বের করতে হবে, ইনকাম এক্সপেন্ডিচার বার করতে হবে, ব্যালেন্স শিট বার করতে হবে। মাস শেষে যখন আমরা অ্যাকাউন্টস করি, তো অ্যাকাউন্টস করতে গেলে আমাদের রিসিভ পেমেন্ট বার করতে হবে। রিসিভ পেমেন্ট কোথায় আছে? এই রিপোর্টের মধ্যে আছে।